হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে। তো আগের ভিডিওতে আমরা যে এই বইটা আছে রায়ান মার্টিনের 60-60 পদার্থবিদ্যা, এই বইয়ের তোমাদের হচ্ছে সেকেন্ড ইউনিট প্রবাহী তড়িৎ ওই ইউনিটের তোমাদের যে ওহমের সূত্রের যে এমসিকিউগুলো ছিল আমরা ওই পর্যন্ত কোয়েশ্চেনগুলো সলভ করেছি। এই ভিডিওতে আমরা যে কোয়েশ্চেনগুলো সলভ করব সেগুলো হচ্ছে পরিবাহীর রোধের নির্ভরতা। পরিবাহী রোধের নির্ভরতা যে কোয়েশ্চেনগুলো আছে সেই এমসিকিউগুলো আমরা এবার একে একে প্রথমে এইগুলো আগে সলভ করব। তো আমাদের প্রথমে জানতে হবে যে পরিবাহীর রোধ পরিবাহীর যে দৈর্ঘ্য প্রস্থ তার সাথে কিভাবে নির্ভর করে। পরিবাহীর রোধ পরিবাহীর যে দৈর্ঘ্য এবং প্রস্থ তার সাথে কিভাবে পরিবর্তন হয়। তো পরিবাহীর যে দৈর্ঘ্য তার সঙ্গে সমানুপাতিক থাকে এবং পরিবাহীর যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল তার ব্যস্তানুপাতিক থাকে এবং এই দুটোকে আমরা একসাথে লিখতে পারি আর ভ্যারিজার্স এল বাই এ। এবং যদি আমরা এই সমানুপাতিককে হাটিয়ে দেয় তাহলে এটা কনস্ট্যান্ট আসে আর ইকুয়াল টু রো এল বাই এ। এই রোকে বলা হয় রোধাঙ্ক। এই রোধাঙ্ক হচ্ছে একটা ইন্ট্রিনসিক প্রপার্টি, অর্থাৎ এটি কেবল পরিবাহীর উপাদানের উপর নির্ভর করে, অর্থাৎ পরিবাহীটি যে উপাদান দিয়ে তৈরি কেবলমাত্র তার উপর এবং উষ্ণতার উপর এই রোধাঙ্কটা নির্ভর করে। তো বোঝা গেল তো পরিবাহীর রোধ পরিবাহীর যে দৈর্ঘ্য এবং প্রস্থ তার সাথে কীভাবে নির্ভর করে। যদি পরিবাহীর দৈর্ঘ্য এল হয় এবং প্রস্থ এ হয় তাহলে দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক এবং যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল তার সঙ্গে ব্যস্তানুপাতিক। এবং আমরা এটুকু একসাথে লিখতে পারি আর ইকুয়াল টু রো এল বাই এ, যেখানে এই রোটা হচ্ছে রোধাঙ্ক এবং রোধাঙ্কের বৈশিষ্ট্য হচ্ছে এটি পরিবাহীর দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের উপর নির্ভর করে না, এটি কেবলমাত্র পরিবাহীর যে উপাদান দিয়ে তৈরি তার উপর নির্ভর করে এবং উষ্ণতার উপর নির্ভর করে। তো এবার আমরা একে একে যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো আমরা সলভ করব। তো প্রথম কোয়েশ্চেন দেখো, প্রথম কোয়েশ্চেন কি বলছে। প্রথম কোয়েশ্চেন বলছে, এখানে 33 নম্বর আছে, বলছে দুটি পরিবাহী তারের দৈর্ঘ্য ব্যাসার্ধ ও রোধাঙ্কের প্রতিটির অনুপাত 1:3। অপেক্ষাকৃত সরু তারটির রোধ 10 ওহম হলে অন্যটির রোধ কত হবে। বোঝা গেল তো। আমরা এখন ধরে নিচ্ছি প্রথম যে তার দৈর্ঘ্য হচ্ছে L1 এবং তার ব্যাসার্ধ হচ্ছে R1 এবং তার যে রোধাঙ্ক সেটাকে ধরে নিচ্ছি আমরা ρ1। একইভাবে আমরা ধরে নিচ্ছি যে দ্বিতীয় যে তার, এখানে আছে দুটি পরিবাহী তার, আমরা প্রথম তারের দৈর্ঘ্য ধরে নিচ্ছি L1, ব্যাসার্ধ ধরে নিচ্ছি R1 এবং যে রোধাঙ্ক সেটাকে ধরে নিচ্ছি ρ1। একইভাবে দ্বিতীয় তারের দৈর্ঘ্য ধরে নিচ্ছি L2, ব্যাসার্ধ ধরে নিচ্ছি R2 এবং রোধাঙ্ক ধরে নিচ্ছি ρ2। তো বলছে দুটি পরিবাহী তারের দৈর্ঘ্য ব্যাসার্ধ এবং রোধাঙ্কের প্রতিটির অনুপাত 1:3। অর্থাৎ এখানে কি বলা আছে, এখানে বলা আছে যে L1 বাই L2 ইকুয়াল টু 1/3, R1 বাই R2 ইকুয়াল টু 1/3, ρ1 বাই ρ2 ইকুয়াল টু 1/3। বোঝা গেল তো। এবার বলা হচ্ছে অপেক্ষাকৃত সরু তারটির রোধ R1। এখানে সরু তারটি বলতে কোনটা, যার হচ্ছে ব্যাসার্ধ কম সেটাই হচ্ছে তোমার সরু তার। তা আমরা প্রথমেই যে রিলেশনে কি দেখলাম যে R ইকুয়াল টু রো এল বাই এ, তাহলে প্রথম যে তার রোধ কত হবে R1 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি ρ1 L1 বাই A1। এখন তারকে একটা সরু তারকে দেখতে কেমন, একটা সরু তার দেখতে একটা চোঙের মতন। এখন চোঙের যে ক্ষেত্রফল, এই চোঙের ক্ষেত্রফল আমরা কি জানি πr²। একটা সরু তার দেখতে কেমন, সেটা অনেকটা দেখতে চোঙের মতন এবং তার ক্ষেত্রফল কি πr²। তো আমরা এটাকে আমরা কি লিখতে পারি ρ1 L1 বাই πr1² এবং R1 এর ভ্যালু কত দেওয়া আছে, R1 এর ভ্যালু দেওয়া আছে 10 ওহম। একইভাবে R2কে আমরা কি লিখতে পারি R2 ইকুয়াল টু ρ2 L2 বাই A2, তাহলে ইকুয়াল টু ρ2 L2
বাই পাই আর টু তার হোল স্কোয়ার, এর ভ্যালুটা আমাদের বার করতে হবে। এখন যদি আমরা এটাকে 1 নম্বর সমীকরণ এবং এটা 2 নম্বর সমীকরণ, এবং আমরা যদি এখন 1/2 করি তাহলে কি আসে দেখো, 1/2 করলে r1 বাই r2 ইকুয়াল টু রো অন এল অন বাই পাই r1 স্কোয়ার। এটাকে যদি r2 করি তাহলে রো টু এল টু পাই r2 স্কোয়ার। পাই পাই কেটে যাচ্ছে, তাহলে এখানে আমরা এখান থেকে কি আসছে, রো ওয়ান বাই রো টু ইন্টু এল ওয়ান বাই এল টু ইন্টু r2 বাই r1 তার হোল স্কোয়ার। ঠিক আছে, এবার এখানে দেখো রো ওয়ান বাই রো টু হচ্ছে 1/3, এল ওয়ান বাই এল টু ইকুয়াল টু 1/3 এবং r1 বাই r2 ইকুয়াল টু 1/3। তাহলে এখানে রো ওয়ান বাই রো টু এর ভ্যালু কত, 1/3 ইন্টু এল ওয়ান বাই এল টু 1/3, এখানে হচ্ছে r2 বাই r1, তাহলে r2 বাই r1 হচ্ছে 3/1 তার হোল স্কোয়ার। তাদের ভ্যালু কত আসছে, 3 কেটে যাচ্ছে, ভ্যালু আসছে 1। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পাচ্ছি যে r1 বাই r2 ইকুয়াল টু 1। r1 এর ভ্যালু দেওয়া আছে, r1 এর ভ্যালু হচ্ছে 10, তাহলে r2 এর ভ্যালু হচ্ছে কত আসছে, 10 ওহম। r2 ইকুয়াল টু 10 আসছে, তাহলে কত নম্বর অপশান, সি, অপশান সি। আশা করি কোশ্চেনটা বোঝা গেল, অ্যান্সারটা বোঝা গেল। পরের কোশ্চেনে দেখো, পরের কোশ্চেন কি বলছে, 34 নম্বর কোশ্চেন। 34 নম্বর বলছে যে একই উপাদানে তৈরি দুটি তারের ব্যাসার্ধ ও দৈর্ঘ্যের অনুপাত যথাক্রমে 1:2 এবং 3:4, এদের রোধের অনুপাত হলো। একই উপাদানে তৈরি দুটি তারের ব্যাসার্ধ এবং দৈর্ঘ্যের অনুপাত যথাক্রমে 1:2 এবং 3:4, তাদের রোধের অনুপাত কত। 34 নম্বর কোশ্চেন। তো আমরা ধরে নিচ্ছি প্রথম তারের দৈর্ঘ্য হচ্ছে L1, ব্যাসার্ধ R1, দ্বিতীয় তারের দৈর্ঘ্য হচ্ছে L2 এবং ব্যাসার্ধ R2। এখন যে রোধাঙ্কটা এখানে একই থাকবে, কারণ দুটি একই তার দিয়ে তৈরি। দুটি যেহেতু একই তার দিয়ে তৈরি, সেই জন্য একই উপাদান দিয়ে তৈরি, সেই জন্য দুটি তারেরই রোধাঙ্ক তোমার সেম থাকছে। এখানে বলা হচ্ছে যে ব্যাসার্ধ তাদের অনুপাত হচ্ছে 1:2, অর্থাৎ R1 বাই R2 এর ভ্যালুটা হচ্ছে তোমার 1/2, এবং দৈর্ঘ্যের যে অনুপাত 3:4, L1 বাই L2 ইকুয়াল টু 3/4। তো এখান থেকে আমাদের বার করতে হবে রোধের অনুপাত কত। তো প্রথম তারের আমরা ধরে নিচ্ছি প্রথম তারের যে রোধ সেটা হচ্ছে R1, তাহলে R1 ইকুয়াল টু কী লিখতে পারি, রো ইন্টু L1 বাই A1। এখন A1 বলতে পাই R1 স্কোয়ার, যেহেতু তাদের দেখতে কেমন একটা চোঙাকৃতি এবং চোঙের ক্ষেত্রফল কি পাই R স্কোয়ার, তাহলে L1 বাই পাই R1 স্কোয়ার। ঠিক আছে, একইভাবে দ্বিতীয় তার যে ভ্যালু R2কে আমরা কি লিখতে পারি, রো ইন্টু L2 বাই পাই R2 তার হোল স্কোয়ার। এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। এখন যদি আমরা 1/2 করি তাহলে কি আছে দেখো, R1 বাই R2 ইকুয়াল টু রো L1 বাই পাই R1 স্কোয়ার ইন্টু রো L2 বাই পা ইন্টু R2 তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে রো কেটে যাচ্ছে, তাহলে কি আসছে, L1 বাই L2 ইন্টু R2 বাই R1 তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে L1 বাই L2 কত, L1 বাই L2 হচ্ছে 1/2 এবং L1 বাই L2 হচ্ছে তোমার 3/4 এবং R2 বাই R1 এখানে হচ্ছে 1/2, তাহলে এটা কত হবে, 2/1 তার হোল স্কোয়ার। তাহলে এই ভ্যালুটা কত আসছে, 2 2 4, 4 4 কেটে যাচ্ছে 3। তাহলে কত আসছে, এখান থেকে আমরা কি লিখতে পারি, R1 বাই R2 ইকুয়াল টু 3/1। তাহলে এদের
যে কত 3:1 অনুপাতে থাকছে, তাহলে রোধের অনুপাত কত 3:1। তাহলে অপশান এ হচ্ছে এখান থেকে অ্যান্সার। আশা করি অ্যান্সারটা কি বোঝা গেল। ঠিক আগের কোশ্চেনটা যেমন ছিল এই কোশ্চেনটা প্রায় একই রকম, তো আশা করি বোঝা গেল। এরপরের কোশ্চেন দেখো 35 নম্বর কোশ্চেন কি বলছে। 35 নম্বর কোশ্চেন বলছে যে 10 ওহম রোধ বিশিষ্ট একটি তারের দৈর্ঘ্য টেনে 10% বাড়ানো হলো, তারটির বর্তমান রোধ হবে। 10 ওহম রোধ বিশিষ্ট একটি তারের দৈর্ঘ্য টেনে 10% বাড়ানো হলো, তারটির বর্তমান রোধ কত হবে। তো আমরা ধরে নিচ্ছি তারটির একেবারে শুরুতে দৈর্ঘ্য ছিল L1, ব্যাসার্ধ ছিল R1, ঠিক আছে। তারটির একেবারে শুরুতে মানে যখন 10% বাড়ানো হয়নি, বাড়ানোর আগে তারের প্রাথমিক দৈর্ঘ্য ছিল L1 এবং ব্যাসার্ধ ছিল R1। 10% বাড়ানোর পরে যদি আমরা তারের দৈর্ঘ্য ধরে নিচ্ছি L2 এবং ব্যাসার্ধ ধরে নিচ্ছি আমরা R2। এখন L2 এর ভ্যালু কত হবে, L2 ইকুয়াল টু যে প্রাথমিক দৈর্ঘ্য ছিল L1 থেকে আরও 10% বৃদ্ধি করা হয়েছে, তাহলে L2 ইকুয়াল টু কত হবে, L2 ইকুয়াল টু হবে L1 ইন্টু 110/100। এটা হচ্ছে তোমার L2 এর ভ্যালু। এখন প্রাথমিক অবস্থায় যে রোধ, সেই রোধের ভ্যালু কত হবে, প্রাথমিক অবস্থায় রোধের ভ্যালু ধরে নিচ্ছি আমরা R1, তাহলে আমরা R ইকুয়াল টু কত জানি, রো L/A। আমরা রো হচ্ছে রোধাঙ্ক, L হচ্ছে প্রাথমিক অবস্থায় দৈর্ঘ্য ছিল L1 এবং ক্ষেত্রফল কত হবে পাই R1 তার হোল স্কোয়ার। এটা হচ্ছে প্রাথমিক অবস্থায়। এবং অন্তিম অবস্থায় মানে 10% যখন আমি দৈর্ঘ্য বাড়িয়ে ফেলেছি, তখন রোধের ভ্যালু কত হবে, রো ইন্টু L2/পাই R2 তার হোল স্কোয়ার। তাহলে রো ইন্টু L2 এর ভ্যালু আমরা এখানে বসাই দিই L1 ইন্টু 110/100/1/পাই R2 তার হোল স্কোয়ার। এবার একটা জিনিস এখানে লক্ষ্য করো যে এখানে তারটির যে আয়তন, মানে তারটির যে টোটাল আয়তন সেটা অপরিবর্তিত থাকছে, অর্থাৎ ছবির সাহায্যে দেখো, তাহলে ছবির সাহায্যে দেখলে বুঝতে পারবা। তো ধরে নাও প্রাথমিক অবস্থায় তারটি ছিল এমন ছিল, প্রাথমিক অবস্থায় তারটির দৈর্ঘ্য ছিল L1 এবং ব্যাসার্ধ ধরে নাও এখান থেকে R1, ঠিক আছে। প্রাথমিক অবস্থায় তারটির দৈর্ঘ্য ছিল এই, এবং একই তারকে আমি অন্য কোনো তার নেইনি, এই একই তারকে আমি কি করলাম 10% বাড়িয়ে ফেলেছি, দৈর্ঘ্যকে 10% বাড়ানো হয়েছে একই তারকে। এবার একটা জিনিস লক্ষ্য করো যে যেহেতু আমরা একই তারকে দৈর্ঘ্য বাড়িয়ে ফেলেছি, তাই তারের যে মোট আয়তন, সেই তারের মোট আয়তনটা অপরিবর্তিত থাকছে, তারের যে মোট আয়তন তার কোনো পরিবর্তন এখানে হচ্ছে না, ঠিক আছে। প্রথমে যে দৈর্ঘ্য ছিল L1 এবং সেটাকে সেই একই তারকে আমরা বাড়িয়ে আরও 10% বাড়িয়ে ফেলেছি, তাহলে তারের যে টোটাল আয়তন সেটা অপরিবর্তিত থাকছে। তাহলে আমরা এখান থেকে কী লিখতে পারি যে ইনিশিয়াল অবস্থায় তারের যে আয়তন ইকুয়াল টু ফাইনাল অবস্থায় তারের আয়তন। এখন চোঙের আয়তনের সূত্র কি, ক্ষেত্রফলের সঙ্গে যদি আমরা দৈর্ঘ্যকে গুণ করি তাহলে আমরা আয়তনের ভ্যালু পেয়ে যাই। তাহলে আমরা অথবা এখান থেকে কী লিখতে পারি, প্রথমে আমরা পাই R1 তার হোল স্কোয়ার, এর সঙ্গে যদি আমরা দৈর্ঘ্যকে গুণ করি তাহলে আমরা আয়তন পেয়ে যাই। তাহলে এটা হচ্ছে প্রাথমিক আয়তন ইকুয়াল টু অন্তিম আয়তন, পাই R2 স্কোয়ার ইকুয়াল টু L2। দুই সাইডে পাই কেটে যাচ্ছে, তাহলে R1 স্কোয়ার ইকুয়াল টু L1 ইকুয়াল টু R2 স্কোয়ার। এখান তো আমরা L2 ভ্যালু কত বসিয়ে দেবো, L1 ইন্টু 110/100, ঠিক আছে। দুই সাইডে L1 কেটে যাচ্ছে, তাহলে R1 স্কোয়ার ইকুয়াল টু R2 স্কোয়ার ইন্টু 110/100।
আশা করি বোঝা গেল। তো আমরা এই সমীকরণকে ধরে নিচ্ছি R1 ইকুয়াল টু আমরা ধরে নিচ্ছি 1 নম্বর সমীকরণ, R2কে ধরে নিচ্ছি আমরা 2 নম্বর সমীকরণ। এবার আমরা 1/2 করব, 1/2, 1/2 করলে কি পাই আমরা দেখো, R1/R2 ইকুয়াল টু রো ইন্টু L1/পাই R1 স্কোয়ার ইন্টু R2কে ভাগ করছি, তাহলে হচ্ছে আমার কি আসছে, রো ইন্টু L1 ইন্টু 110, উপরে যাচ্ছে তোমার 100 ইন্টু পাই R2 তার হোল স্কোয়ার। তাহলে রো রো কেটে যাচ্ছে, L1 কেটে যাচ্ছে, পাই কেটে যাচ্ছে। তাহলে আমার এখানে থাকছে 100/110 ইন্টু R2 স্কোয়ার বাই R1 স্কোয়ার। এবার এখান থেকে আমরা এখান থেকে আমরা কি লিখতে পারি, R2 স্কোয়ার বাই R1 স্কোয়ার ইকুয়াল টু 100/110। ঠিক আছে, আমরা যে আয়তন থেকে দেখতে পাচ্ছিলাম যে আয়তন থেকে আমাদের R2 এখান থেকে এই সমীকরণ থেকে R2 স্কোয়ার বাই R1 স্কোয়ার ইকুয়াল টু 100/110। তাহলে এখানে আমরা এই ভ্যালুটা যদি বসিয়ে দিই, তাহলে এখানে কত আসছে, 100/110 ইন্টু 110 ইন্টু 100/110। R1 এর ভ্যালু তোমার এখানে মানে গিভেন ছিল, হ্যাঁ R1 ছিল হচ্ছে 10 ওহম, তাহলে 10/R2 ইকুয়াল টু 1 2 3 4 11 0। এখান থেকে আমার R2 ভ্যালু কত আসছে, R2 ইকুয়াল টু ইন্টু 10, 1 2 3 4, এটাকে ক্যালকুলেশন করলে কত আসছে, 12.1 ওহম, 12.1 ওহম, অপশান সি। আশা করি কোশ্চেনটা বোঝা গেল। তো আর একবারে বলে দেয়, তাহলে মনে থাকবে যে 10 ওহম রোধ বিশিষ্ট একটি তারের দৈর্ঘ্য 10% বাড়ানো হলো, তারটির বর্তমান রোধ কত। তো আমরা ইনিশিয়াল ধরে নিচ্ছি দৈর্ঘ্য হচ্ছে L1, ব্যাসার্ধ হচ্ছে R1, এবং যখন আমি 10% বাইরে ফেলেছি তখন দৈর্ঘ্য হচ্ছে L2 এবং ব্যাসার্ধ R2, এবং L2 এর ভ্যালু কত, 10% যদি আমি বাড়াই তাহলে L1 ইন্টু 110/100, এবং ইনিশিয়ালি তারের রোধ কত হবে, R1 ইকুয়াল টু রো L1/A বলতে হচ্ছে ক্ষেত্রফল, তাহলে পাই R1 স্কোয়ার, এবং R2 ইকুয়াল টু রো ইন্টু L2/পাই R2 স্কোয়ার, এবং L2 এর ভ্যালু আমরা এখানে পুট করলাম। এবার তারের আমরা যে সেম তারকে দৈর্ঘ্য বাড়িয়ে 10% বাড়ানো হলো, তাহলে তারের যে মোট আয়তন অপরিবর্তিত থাকছে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ইনিশিয়াল যে আয়তন, প্রাথমিক আয়তন ইকুয়াল টু অন্তিম আয়তন। আয়তনকে আমরা আয়তন কীভাবে পাই, ক্ষেত্রফলের সঙ্গে যদি আমরা দৈর্ঘ্যকে গুণ করি তাহলে আমরা আয়তনকে পেয়ে যাই। তাহলে এখান থেকে আমরা প্রাথমিক আয়তন ইকুয়াল টু অন্তিম আয়তন লিখলাম, পাই R1 স্কোয়ার ইকুয়াল ইন্টু L1 ইকুয়াল টু পাই R2 স্কোয়ার ইন্টু L2। L2 এর ভ্যালু এখান থেকে পুট করলাম, তারপর এখানে ক্যালকুলেশন করে R2 স্কোয়ার বাই R1 স্কোয়ারের ভ্যালুটা এখান থেকে বার করলাম। এবারে আমরা যে R1 ইকুয়াল টু 1 নম্বর সমীকরণ ধরলাম, এবং R2 ইকুয়াল টু 2 নম্বর সমীকরণ ধরলাম, এবং R1 ভাগ R2 করলাম, 1 নম্বর ভাগ 2 নম্বর সমীকরণ করলাম, এবং সেটাকে 1 নম্বর ভাগ 2 নম্বর সমীকরণ করার পরে ক্যালকুলেশন করলে আমার এখান থেকে R2 এর ভ্যালু কত বেরোচ্ছে, R2 এর ভ্যালু বেরোচ্ছে 12.1 ওহম। এটা হচ্ছে তোমার এই প্রসেসটা, এই অঙ্কের প্রসেসটা। তো এবারে পরের কোশ্চেনটা দেখো, 36 নম্বর কোশ্চেন। 36 নম্বর কোশ্চেনে কি বলছে,
36 নম্বর কোয়েশ্চেন হচ্ছে একটা ভিআই ক্যারেক্টারিস্টিক। তো আমাদের প্রথমে জানতে হবে যে তোমার ভিআই ক্যারেক্টারিস্টিকের থেকে যে আমরা গ্রাফটা পাই, সেই গ্রাফের নতি থেকে আমরা কিসের ভ্যালু পাই। ছত্রিশ নম্বর কোয়েশ্চেন, এখানে গ্রাফটা কেমন দেওয়া আছে, ভি আই, এখানে দুটো টেম্পারেচারের গ্রাফ দেওয়া আছে, এটা হচ্ছে T1, এটা হচ্ছে T2। তো আমাদের প্রথমে জানতে হবে, এর আগের ভিডিওতে আমরা দেখেছি, ওখানে একটা ম্যাথ ছিল, তো এখানে আমাদের জানতে হবে যে ভিআই যে গ্রাফ, সেই ভিআই গ্রাফের থেকে আমরা নতি থেকে কি পাই। আমরা ভিআই গ্রাফের যে নতি, ভিআই গ্রাফের নতি থেকে 1/r এর ভ্যালু পাই, 1/রোধের ভ্যালু পাই, অর্থাৎ এই গ্রাফের যে নতি, সেই নতির ভ্যালু হবে 1/r। তো আমাদের প্রথমে দেখতে হবে যে এই দুটো যে T1 উষ্ণতায় এবং T2 উষ্ণতায়, এই দুটোর গ্রাফের ভিতরে, মানে এই দুটো উষ্ণতার ক্ষেত্রে কার নতি বড় এবং ছোট, কার নতিটা এখানে বড়, সেটা আমাদের আগে দেখতে হবে। তো আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি, এখানে নতি বলতে কি, এখানে নতি, এই নতির ভ্যালুটা কত, নতির ভ্যালু হচ্ছে তোমার ΔI/ΔV। তো এখানে একটা জিনিস লক্ষ্য করো, T1 উষ্ণতায় গ্রাফের যে নতি, তার ভ্যালু হচ্ছে বেশি, এবং T2 উষ্ণতার থেকে T1 উষ্ণতার যে নতি, তার হচ্ছে ভ্যালু হচ্ছে বেশি, অর্থাৎ নতি at T1 is greater নতি at T2। এবার একটা জিনিস লক্ষ্য করো, নতির সঙ্গে যে রোধ, তার রিলেশন হচ্ছে ইনভার্সলি, মানে নতি যার যত বেশি, তার রোধের ভ্যালু তত কম। ঠিক আছে, এখান থেকে তো আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি, যার নতির ভ্যালু বেশি, তার হচ্ছে রোধের ভ্যালু কম। তো এখানে কি আমরা কি দেখতে পাচ্ছি, T1 উষ্ণতার যে নতি, তার সেই নতির ভ্যালু বেশি হলে, তাহলে আমার সেই T1 উষ্ণতায় হচ্ছে আমার তোমার রোধের ভ্যালু কম। তাহলে R at T1 is less than R at T2, এবং যেহেতু T2 উষ্ণতার নতি হচ্ছে কম, তাহলে যেহেতু নতি কম, তাহলে রোধের ভ্যালু বেশি হবে। তো আমাদের এখানে দেখতে হবে যে T1 উষ্ণতা বেশি না T2 উষ্ণতা বেশি, কার উষ্ণতা বেশি। এখন আমরা জানি উষ্ণতার সঙ্গে যে রোধের সম্পর্ক কি, উষ্ণতা যত বেশি হবে, রোধের ভ্যালু তত বেশি হবে। এটা তো আমরা সবাই জানি যে উষ্ণতা যত বেশি হবে, সেখানে রোধের ভ্যালু তত বেশি হবে। এখানে কোন উষ্ণতায় রোধের ভ্যালু সবথেকে বেশি, T2 উষ্ণতায় রোধের ভ্যালু বেশি। T2 উষ্ণতায় রোধের ভ্যালু বেশি, তার মানে হচ্ছে এখানে কি, T2 উষ্ণতা হচ্ছে এখানে বেশি, T2 উষ্ণতার ভ্যালুটা এখানে বেশি, T2 এর ভ্যালুটা বেশি। তাহলে এখানে কোন অপশানটা হবে, এখানে অপশান বি, অপশান বিটা হচ্ছে অ্যান্সার। আশা করি বোঝা গেল। ঠিক আছে, পরের কোয়েশ্চেন দেখো, 37 নম্বর কোয়েশ্চেন কি বলছে। তো 37 নম্বর কোয়েশ্চেন কি বলছে দেখো, যদি একটি তারকে টেনে ব্যাসার্ধকে R/2 করা হয়, তাহলে তার রোধ হবে। এই কোয়েশ্চেনটা তোমার 35 নম্বর কোয়েশ্চেনটা অনেকটাই একই। ঠিক আছে, বলছে একটি তারকে টেনে ব্যাসার্ধকে R/2 করা হলো, মানে সেম তার, তাহলে এখানে রোধাঙ্ক সেম থাকছে। একটি তারকে টেনে ব্যাসার্ধকে R/2 করা হলো, তাহলে তার রোধ হবে। তো আমরা ধরে নিচ্ছি প্রাথমিক অবস্থায় দৈর্ঘ্য L1 এবং ব্যাসার্ধ তোমার হচ্ছে R, এবং অন্তিম অবস্থায় দৈর্ঘ্য L2 এবং ব্যাসার্ধ দেওয়া আছে, এখানে ব্যাসার্ধ দেওয়া আছে R/2। ক্লিয়ার? তো প্রাথমিক অবস্থায় রোধের ভ্যালু কত হবে, রো ইন্টু L1/πr², এবং তোমার
অন্তিম অবস্থায় ব্যাসার্ধের ভ্যালু কত, সরি রোধের ভ্যালু কত হবে, রো ইন্টু L2 বাই R/2 পাই ইন্টু হোল স্কোয়ার। তাই এটা কত আসছে, রো ইন্টু L2 ইন্টু 4/পাই আর স্কোয়ার। এবার সে একই জিনিস, আমরা তো সেম তারকেই, সেম তারের ব্যাসার্ধকেই পরিবর্তন করছি, অর্থাৎ তারের মোট আয়তন এখানে অপরিবর্তিত থাকছে, তারের আয়তনের কোনো পরিবর্তন হচ্ছে না। এখানে একটা তার ছিল, সেই তারকে আগে যে ব্যাসার্ধ ছিল তার ব্যাসার্ধকে আমরা ছোট করে ফেলেছি, মানে আগে যে ব্যাসার্ধ ছিল সেই ব্যাসার্ধকে আমরা R/2 করে ফেলেছি। তাহলে তারটা সেম থাকছে, শুধু আমরা ব্যাসার্ধ পরিবর্তন করছি এবং সেই সাথে সাথে তোমার আর দৈর্ঘ্যেরও পরিবর্তন হবে। এবং তাহলে আমার তারের যেখানে মোট আয়তন, সে মোট আয়তনটা এখানে অপরিবর্তিত থাকছে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, ইনিশিয়াল অবস্থায়, প্রাথমিক অবস্থায় তারের যে আয়তন ইকুয়াল টু অন্তিম অবস্থায় তারের আয়তন। এবং আয়তনকে আমরা কীভাবে পাই, ক্ষেত্রফলের সঙ্গে যদি আমরা দৈর্ঘ্য গুণ করি তাহলে আমরা এখানে আয়তন পেয়ে যাব। তো L1 ইন্টু পাই R1 স্কোয়ার ইকুয়াল টু L2 ইন্টু পাই R1, সরি না এখানে R হবে, এবং অন্তিম অবস্থায় ব্যাসার্ধ কত ছিল, R/2 তার হোল স্কোয়ার। পাই কেটে যাচ্ছে, L1 ইন্টু R স্কোয়ার ইকুয়াল টু L2 ইন্টু R স্কোয়ার বাই 4, আর কেটে যাচ্ছে, L1 ইকুয়াল টু L2 বাই 4, L1 ইকুয়াল টু L2 বাই 4। এখান থেকে আমরা L2 ভ্যালুর কত পাচ্ছি, L2 ইকুয়াল টু 4 L1, L2 ইকুয়াল টু 4 L1, এখান থেকে আমরা L2 ভ্যালু এই পাচ্ছি। তো আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ R1, এবং R2 এটাকে ধরে নিচ্ছি আমরা 2 নম্বর সমীকরণ। এবার আমরা 1/2 করব, 1/2 করে কি পাই, R1 বাই R2 রো L1 বাই পাই R স্কোয়ার, বা তাহলে এটাকে কত আসছে, রো L2 4 উপরে পাই R স্কোয়ার। রো কেটে যাচ্ছে, পাই কেটে যাচ্ছে, আর কেটে যাচ্ছে, তাহলে L1 বাই L2, রো কেটে যাচ্ছে, পাই কেটে যাচ্ছে, এখানে একটা 4 থাকছে। এখন আমরা L1 এর ভ্যালু পুট করব, L2 এর ভ্যালু পুট করব। L2 এর ভ্যালু হচ্ছে 4 L1, L2 এর ভ্যালু কত, এখানে L2 এর ভ্যালু হচ্ছে 4 L1, 4 L1 একটা 4, L1 কেটে যাচ্ছে, তাহলে 1/16, 1/16, তাহলে হচ্ছে এখান থেকে কত আসছে, R1 বাই R2 ইকুয়াল টু 1/16। এখান থেকে আমরা কি লিখতে পারি, R2 ইকুয়াল টু 16 R1, 16 R1। তো আশা করি বোঝা গেলো কীভাবে কী হলো। এখানে একই কোশ্চেন, একই ধরনের কি কোশ্চেন, 35 নম্বর কোয়েশ্চেন আর 37 নম্বর কোয়েশ্চেন, একই কোয়েশ্চেন প্রায়। তো এখানে অ্যান্সার হবে 16 আর অপশান এ, ঠিক আছে? তো অপশান এ। এর পরের কোয়েশ্চেন দেখো, পরের কোয়েশ্চেন কি বলছে, কারোর কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে ভিডিওটা আবার রিভাইজ করে দেখো, তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তো এবার পরের কোয়েশ্চেন দেখো, 38 নম্বর কোয়েশ্চেন কি বলছে। 38 নম্বর কোয়েশ্চেন বলছে, আর রোধের সুষম প্রস্থচ্ছেদে একটি তারের দৈর্ঘ্য বরাবর সংকুচিত হয়ে তারের ব্যাসার্ধ পূর্বের ব্যাসার্ধের n গুণ করা হলো, তাহলে তারটির রোধ কত হবে? সেই সেমই কোয়েশ্চেন, আগের কোয়েশ্চেনেরই মতন। কি বলছে 38 নম্বর, আর রোধের সুষম প্রস্থচ্ছেদের একটি তারের দৈর্ঘ্য বরাবর সংকুচিত হয়ে তারের ব্যাসার্ধ পূর্বের ব্যাসার্ধের n গুণ করা হলো, তো তারটির রোধ কত হবে? তো আমরা ধরে নিচ্ছি ইনিশিয়ালি তারের দৈর্ঘ্য ছিল L1, ব্যাসার্ধ ছিল R, এবং ফাইনাল অবস্থায় তারের দৈর্ঘ্য হচ্ছে L2 এবং ব্যাসার্ধ হচ্ছে পূর্বের ব্যাসার্ধের n গুণ, তাহলে হচ্ছে R ইন্টু n, ঠিক আছে? তো কোশ্চেনে ভালোভাবে পড়ো। বলছে যে তোমার
পূর্বের দৈর্ঘ্য বরাবর সংকুচিত হয়ে পূর্বের ব্যাসার্ধের n গুণ হয়, তাহলে ব্যাসার্ধটা কত হবে n r। তো প্রথম অবস্থায় রোধের ভ্যালু কত হবে r1 = রো ইন্টু L1 বাই পাই আর স্কোয়ার। ফাইনাল অবস্থায় রোধের ভ্যালু কত হবে রো ইন্টু L2 বাই n আর তার হোল স্কোয়ার। তো এখানেও তোমার আয়তনের কোনো পরিবর্তন হবে না, আয়তনটা একই থাকবে। তো আয়তন একই থাকলে কি হবে L1 ইন্টু পাই আর স্কোয়ার ইকুয়াল টু L2 ইন্টু, এখানে একটা পাই হবে সরি, L2 ইন্টু পাই n স্কোয়ার আর স্কোয়ার। তো পাই পাই কেটে যাচ্ছে, আর স্কোয়ার কেটে যাচ্ছে, L1 ইকুয়াল টু L2 n স্কোয়ার। পাই পাই দু সাইড থেকে পাই পাই আউট, আর স্কোয়ার আউট, L1 ইকুয়াল টু L2 n স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা r1কে ধরে নিচ্ছি 1 নম্বর সমীকরণ, r2কে ধরে নিচ্ছি 2 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণ ভাগ 2 নম্বর সমীকরণ করে কি পাই r1 বাই r2 ইকুয়াল টু রো L1 পাই আর স্কোয়ার ইকুয়াল টু আমরা কি পাই রো L2 পাই n স্কোয়ার আর স্কোয়ার। পাই পাই কেটে যাচ্ছে, রো আউট, তাহলে এখান থেকে কি আসছে L1 বাই L2 আর স্কোয়ার আউট, আর স্কোয়ার আউট, পাই পাই আউট, রো আউট। তাহলে এখান থেকে আসছে তোমার L1 বাই L2 আর উপরে থাকছে একটা n স্কোয়ার। এখান থেকে আমরা L1 ইকুয়াল টু কি লিখতে পারি L1 ইকুয়াল টু L2 n স্কোয়ার। তাহলে L2 n স্কোয়ার বাই L2 ইন্টু n স্কোয়ার। তাহলে এখান থেকে কত আসছে L2 কেটে যাচ্ছে, তাহলে n টু দি পাওয়ার 4। অর্থাৎ আমরা কি লিখতে পারি r1 বাই r2 ইকুয়াল টু n টু দি পাওয়ার 4। তাহলে এখান থেকে আমার r2 এর ভ্যালু কত আসছে r1 বাই n টু দি পাওয়ার 4। কোন অপশানটা অপশান সি। ঠিক আছে, তো অপশান সি হচ্ছে এখানে অ্যান্সার। সেমই কোশ্চেন, সব আগের কোশ্চেনের মতন, সব একই কোশ্চেন এগুলো। পরের কোশ্চেনটাও প্রায় সেম, হ্যাঁ পরের কোশ্চেনটাও সেম। দেখো কি বলছে, সেম বলতে শুধু আলাদা আলাদা জিনিস পরিবর্তন করছে, এক জায়গায় দৈর্ঘ্য পরিবর্তন করছে, এক জায়গায় ব্যাসার্ধ পরিবর্তন করছে। তো আশা করি এই কোশ্চেনটা বোঝা গেল। এবার পরের কোশ্চেনে দেখো 39 নম্বর কোশ্চেন কি বলছে। 39 নম্বর কোশ্চেন বলছে একটি তারের রোধ আর, ঠিক আছে, যদি তারটিকে টেনে তার দৈর্ঘ্য দ্বিগুণ করা হয় তবে রোধের মান কত হবে। সেই একই আমরা প্রথমে ধরে নেব তারটির ইনিশিয়াল দৈর্ঘ্য L1 আর তোমার ব্যাসার্ধ R1, ফাইনাল দৈর্ঘ্য L2, ব্যাসার্ধ R2। L2 এর ভ্যালু কত, L2 হচ্ছে বলতে তারটিকে টেনে তার দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়, তাহলে 2 ইন্টু L1। ঠিক আছে, তো আর এর ভ্যালু কত হচ্ছে এখানে প্রথম যে রোধ তার ভ্যালু হচ্ছে একটি তারের রোধ আর, তাহলে রো ইন্টু L1 বাই পাই R1 স্কোয়ার। আমাদের আর প্রাইমের ভ্যালু বার করতে হবে, রো ইন্টু L2 বাই পাই R2 তার হোল স্কোয়ার। তাহলে রো ইন্টু L2 কত 2 ইন্টু L1 বাই পাই R2 তার হোল স্কোয়ার। এখানেও তোমার আয়তনের কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে আমরা এখানে কি লিখতে পারি L1 ইন্টু পাই R1 স্কোয়ার ইকুয়াল টু L2 ইন্টু পাই R2 তার হোল স্কোয়ার। L1 ইন্টু পাই R1 হোল স্কোয়ার, L2 এর ভ্যালু কত 2 ইন্টু L1 ইন্টু পাই R2 তার হোল স্কোয়ার। পাই আউট, L1 আউট, তাহলে R1 স্কোয়ার ইকুয়াল টু 2R2 তার হোল স্কোয়ার। ক্লিয়ার তো? এবার এটাকে আমরা ধরে নেবো 1 নম্বর সমীকরণ, এটাকে ধরে নেবো আমরা 2 নম্বর সমীকরণ। তাহলে 1/2 করে পাই, 1/2 করে পাই R বাই R প্রাইম ইকুয়াল টু রো L1 পাই R স্কোয়ার, সরি, রো 2L1 পাই R2 স্কোয়ার। এখান থেকে রো আউট, পাই আউট, তাহলে কত আসছে L1 আউট।
ঠিক আছে, কত আসছে তাহলে R2 স্কোয়ার বাই 2 R1 স্কোয়ার। এখান থেকে R2 স্কোয়ার বাই R1 স্কোয়ার ভ্যালু কত পাই, R2 স্কোয়ার বাই R1 স্কোয়ার ইকুয়াল টু আমরা কত লিখতে পারি 1/2। ঠিক আছে, তো এই আয়তনের এই সমীকরণ থেকে আমরা R2 স্কোয়ার বাই R1 স্কোয়ারের ভ্যালু কত পাই 1/2। তাহলে এখান থেকে আমরা কত লিখতে পারি 1/2 থাকছে বাই 1/2 ইকুয়াল টু তাহলে 1/4। তাহলে আমরা কি এখান থেকে কি পাচ্ছি R বাই R প্রাইম ইকুয়াল টু 1/4। এখান থেকে আমরা কি লিখতে পারি R প্রাইমের ভ্যালু কত আসছে, R প্রাইমের ভ্যালু আসছে 4R। তাহলে কত নম্বর অপশান, অপশান সি। ঠিক আছে, আশা করি বোঝা গেল কীভাবে হলো কোশ্চেনগুলো। সবগুলো কোশ্চেন প্রায় একই রকম, তেমন কোনো পরিবর্তন হচ্ছে না। একটা বেসিকভাবে একটা ভালোভাবে বুঝলে বাকিগুলো সব করা যাচ্ছে। পরের কোশ্চেনে দেখো 40 নম্বর কোশ্চেন কী বলছে। তো 41 নম্বর কোশ্চেন কী বলছে, একটি তারের দৈর্ঘ্য 1% বাড়ানো হলো কিন্তু আয়তন স্থির রাখা হলো, তবে কি কি হতে পারে, রোধাঙ্ক 1% বাড়বে, রোধ 2% বাড়বে, রোধাঙ্ক 1% কমবে, রোধ 2% কমবে। এই অঙ্কটা আমার হাতে করাই লাগছে না, কারণ আমরা কি জানি যে রোধাঙ্ক হচ্ছে যে পরিবাহীর দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের উপর নির্ভর করে না, কেবলমাত্র পরিবাহীটি যে উপাদান দিয়ে তৈরি সেই উপাদানের উপর নির্ভর করে এবং উষ্ণতার উপর নির্ভর করে। তাহলে এখানে অপশান এ এবং সিতে কী আছে, রোধাঙ্ক 1% বাড়বে এবং রোধাঙ্ক 1% কমবে, অর্থাৎ এখানে রোধাঙ্কর কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ অপশান এ এবং সি হবে না। এবং এখানে কি বলছে, তারের দৈর্ঘ্য 1% বাড়ানো হলো, এবং আমরা কি জানি দৈর্ঘ্যের সাথে পরিবাহী রোধের কি সম্পর্ক, সমানুপাতিক সম্পর্ক, অর্থাৎ আর ভ্যারিজাস এল, অর্থাৎ দৈর্ঘ্য যদি বাড়ে তাহলে হচ্ছে তোমার রোধের ভ্যালু বাড়বে। তো এখানে কী বলছে, রোধ 2% বাড়বে অপশান বিতে, এবং অপশান ডিতে বলছে রোধ 2% কমে যাবে। তাহলে নিশ্চয়ই এখানে রোধ বাড়বে। তাহলে আমাদের এখানে কোয়েশ্চেনটা না করে বলে দিতে পারছি যে এখানে অপশান বিটা হবে, অপশান বি, যে রোধ 2% বাড়বে। তো 42 নম্বর কোয়েশ্চেনটা দেখো, 42 নম্বর কোয়েশ্চেনে কী বলছে, যে তামার রোধাঙ্ক এত ওহম সেমি, 1 মিটার বাহু বিশিষ্ট একটি তামার ঘনকের দুই বিপরীত তলের মধ্যে রোধ কত হবে। তো এখানে রোধাঙ্ক দেওয়া আছে, রোধাঙ্কের ভ্যালু হচ্ছে তোমার 1.76 × 10⁻⁻6 ওহম সেমি। এটা হচ্ছে তোমার রোধাঙ্কের ভ্যালু। এখন আমরা আর ইকুয়াল টু কী জানি, আর ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ। এখন ঘনকের ক্ষেত্রফল কি, ঘনকের ক্ষেত্রফল হচ্ছে বাহু ইন্টু স্কোয়ার। তাহলে রো এর ভ্যালু দেওয়া 1.76 × 10⁻⁻6 ইন্টু এল এর ভ্যালু, অর্থাৎ যে ঘনকের যে বাহুর দৈর্ঘ্য কত 1 মিটার। এখন মিটারকে আমাদের সেমিতে নিয়ে যেতে হবে, যেহেতু এখানে এটা সেমিতে আছে, তাহলে 1 মিটার সমান তোমার কিলোমিটার, হেক্টোমিটার, ডিকামিটার, মিটার, ডেসি, সেমি, অর্থাৎ তাহলে 100 সেমি। এবং এ স্কোয়ার কত, প্রতিটা বাহুর দৈর্ঘ্য 100 তার হোল স্কোয়ার। এটাকে ক্যালকুলেশন করলে কত আসে, 1.76 × 10⁻⁻6, একটা 100 তাহলে 1/100, তাহলে এটা আসছে 1.76 × 10⁻⁸ এত ওহম। আর ইকুয়াল টু, আশা করি কোশ্চেনটা বোঝা গেল, একদম ইজি কোশ্চেন। অ্যান্সার হচ্ছে অপশান সি। তো এবার 43 নম্বর কোশ্চেনটা কী বলছে দেখো ভালো করে, যে একটি তারের রোধ 50 ডিগ্রি সি উষ্ণতায় 5 ওহম এবং 100 ডিগ্রি সি উষ্ণতায় 6 ওহম, 0 ডিগ্রি সি উষ্ণতায় ওই তারের রোধ কত। তো আমরা উষ্ণতার সাথে রোধ কীভাবে পরিবর্তন হয় তার একটা সিম্পল একটা রিলেশন আছে, যেটা ক্লাস 10এও ছিল এবং এখনও আছে ক্লাস 12-এ। সেই রিলেশনটা আমরা কম বেশি সবাই জানি, এবং সেই রিলেশনটা কী দেখো, উষ্ণতার সাথে রোধের কীভাবে পরিবর্তন হয়, আর ইকুয়াল টু R0 অন প্লাস আলফা টি। এই রিলেশনটা আমরা কম বেশি সবাই জানি। তো এখানে বলছে 50 ডিগ্রি সি উষ্ণতায় তারটির রোধ 5 ওহম, তাহলে 5 ইকুয়াল টু R0 ইন্টু 1 প্লাস আলফা ইন্টু 50। এখানে আলফাটা কি, আলফাটা হচ্ছে তোমার উষ্ণতা গুণাঙ্ক। এবং আরেকটা বলছে যে 100 ডিগ্রি সি উষ্ণতায় তারটির রোধ 6 ওহম, 1 প্লাস আলফা ইন্টু 100।
এটাকে আমরা ধরে নিচ্ছি 1 নম্বর সমীকরণ, এটাকে ধরে নিচ্ছি আমাদের 2 নম্বর সমীকরণ। এখন এই 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ থেকে আমাদের প্রথমে যে এই উষ্ণতা গুণাঙ্ক, এই উষ্ণতা গুণাঙ্কের ভ্যালুটা বার করতে হবে। তো প্রথমে আমরা এই উষ্ণতা গুণাঙ্কের ভ্যালুটা কত সেটা আমরা আগে বার করি। তো আমরা 1/2 করে পাই, 1/2 করে পাই 5/6 ইকুয়াল টু, এই 80/80 কেটে যাচ্ছে, তো আমরা এখানে লিখতে পাচ্ছি 1 + 50 আলফা বাই 1 + 100 আলফা। তো এটাকে কি আসছে 5 + 500 আলফা ইকুয়াল টু 6 + 5 × 30 300 এত আলফা। তো এটাকে আমরা কি লিখতে পারি, এটা আসলে হচ্ছে 200 আলফা ইকুয়াল টু 1। তো আলফা ইকুয়াল টু 1/200। আমাদের এখান থেকে উষ্ণতা গুণাঙ্ক কত, সে উষ্ণতা গুণাঙ্কের ভ্যালুটা পেয়ে গেছি। এবার এই আলফার ভ্যালু যে কোনো একটা সমীকরণে, হয় 1 নম্বর নয় 2 নম্বর, যে কোনো একটা সমীকরণে বসিয়ে আমরা হচ্ছে R0 ভ্যালু পুট করব, R0 ভ্যালু পেয়ে যাব। তো আমরা তোমাদের 1 নম্বর সমীকরণে আলফা ভ্যালু পুট করে পাই আর 5 ইকুয়াল টু R0 অন প্লাস 1/200 ইকুয়াল টু 50। এই শূন্য কেটে যাচ্ছে 4। তো 5 ইকুয়াল টু R0 অন প্লাস 1/4। তো এখান থেকে এটা কত আসছে 5 ইকুয়াল টু R0, 4 লসাগু, 4 × 4 = 5, 5/4। তো এই 5 কেটে যাচ্ছে। তো এখান থেকে R0 ইকুয়াল টু 4, R0 ভ্যালু আসছে 4 এত ওহম। তো 0 ডিগ্রি সি উষ্ণতায় তারটি রোধ কত হবে 4 ওহম, অপশন ডি। 44 নম্বর কোশ্চেনটা বলছে অর্ধপরিবাহীর ক্ষেত্রে রোধের তাপমাত্রা গুণাঙ্ক কি হয়। অর্ধপরিবাহীর ক্ষেত্রে রোধের তাপমাত্রা গুণাঙ্ক কি হয়। আমাদের মনে রাখতে হবে যে অর্ধপরিবাহীর ক্ষেত্রে যে রোধের তাপমাত্রা গুণাঙ্ক সেটা সবসময় ঋণাত্মক হয়, ঠিক আছে, সবসময় ঋণাত্মক হয় বা নেগেটিভ হয়। অর্ধপরিবাহীর ক্ষেত্রে যে তাপমাত্রা গুণাঙ্ক তার যে ভ্যালু সেটা তোমার সব সময় নেগেটিভ হবে। তো এখানে নেগেটিভ ভ্যালু কোনটা, এখানে নেগেটিভ ভ্যালু হচ্ছে -1, তাহলে এখানে অপশান সি হচ্ছে অ্যান্সার। এবার 45 নম্বর কোয়েশ্চেন দেখো, 45 নম্বর কোয়েশ্চেনটা কী বলছে 100 ডিগ্রি সি উষ্ণতায় একটি বাল্বের ফিলামেন্টের রোধ 100 ওহম। যদি রোধের উষ্ণতা গুণাঙ্কের মান এত হয় তাহলে কোন উষ্ণতায় রোধটির মান 200 ওহম হবে। তো উষ্ণতার সঙ্গে রোধের যে সম্পর্ক, সেই সম্পর্কটা কি R ইকুয়াল টু R0 অন প্লাস আলফা টি। তো এখানে তোমাদের দেখো যে উষ্ণতা গুণাঙ্ক তার ভ্যালু দেওয়া আছে এবং কোশ্চেনে বলা আছে যে 100 ডিগ্রি উষ্ণতায় রোধ হচ্ছে 100 ওহম। তাহলে 100 ওহম ইকুয়াল টু R0 ইকুয়াল টু 1 প্লাস 0.005 ইন্টু 100। আমাদের প্রথমে এখান থেকে R0 ভ্যালু অর্থাৎ 0 ডিগ্রি উষ্ণতায় রোধের যে ভ্যালু, সেই ভ্যালুটা আমাদের এখান থেকে আগে বার করে নিতে হবে। তো এখান থেকে ক্যালকুলেশন করে কি পাই, আর 100 ইকুয়াল টু R0 1 প্লাস, এটা করলে কি হয়, একটা শূন্য দুটো শূন্য, তাহলে হচ্ছে 0.5। তো 100 ইকুয়াল টু R0, এটা কত আসছে 1.5। তো R0 ভ্যালু কত আসছে 100/1.5। তো আমাদের এবার বার করতে হবে কি, যে কোন উষ্ণতায় রোধের ভ্যালু 200 ওহম হবে, কোন উষ্ণতায় রোধের ভ্যালু 200 ওহম হবে। তাহলে আমরা এই রিলেশন থেকে কি পাই, 200 ওহম কোন উষ্ণতায় আমাদের টি এর ভ্যালু বার করতে হবে, R0 ভ্যালু কত 100/1.5 1 প্লাস আলফার ভ্যালু কত 0.005 ইন্টু টি। এই টি এর ভ্যালু আমাদের এখান থেকে বার করতে হবে। তো এখান থেকে আমরা কি লিখতে পারি 1 প্লাস 0.005 ইন্টু টি ইকুয়াল টু 200 ইন্টু 1.5/100। তো 0.005 ইন্টু টি ইকুয়াল টু এই শূন্য 2 ইন্টু 1.5, 2 ইন্টু 1.5 -1। তো এখান থেকে কত আসছে 3 - 1 তাহলে 2, তাই টি ইকুয়াল টু 2/0.005 এত ডিগ্রি সেলসিয়াস। তো এটাকে ক্যালকুলেশন করলে কত আসে 2/0.005, 400 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু
400°C, অপশান সি। তো আশা করি বোঝা গেল। প্রথমে আমরা এখান থেকে কী বার করলাম, এই রিলেশন থেকে কী বার করলাম, R0 ভ্যালু বার করলাম, R0 ভ্যালু পেয়ে গেলাম। তারপরে আমাদের কী চাইছে যে 200°C উষ্ণতায় 200 ওহম যখন রোধ হবে, সেই রোধে তোমার যে ফিলামেন্টের যে উষ্ণতা, সেই উষ্ণতাটা কত হবে, সেই উষ্ণতাটা হবে তোমার 400°C। আশা করি বোঝা গেল। তো এবারে পরের কোয়েশ্চেনটা দেখো, 46 নম্বর কোয়েশ্চেন কী বলছে। 46 নম্বর কোয়েশ্চেন বলছে, শ্রেণী সমবায়ে যুক্ত 3টি রোধের সম্পর্ক যদি R1, R2, R3 হয়, তবে তাদের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রার সম্পর্ক কী হবে। এখানে কি বলা আছে, শ্রেণী সমবায়ে 3টে রোধ আছে, R1, R2, R3, এবং এখানে রিলেশনটা কী দেওয়া আছে তোমার, R1 is greater than R2 is greater than R3। তো শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমরা কি জানি, শ্রেণী সমবায়ের সময় প্রতিটি রোধের মধ্যে দিয়ে যে কারেন্টের যে পরিমাণ, সেই একই পরিমাণ কারেন্ট যায়। শ্রেণী সমবায়ে প্রতিটি রোধের মধ্যে দিয়ে সম পরিমাণ কারেন্ট যায়। তাহলে আমাদের এখানে জিজ্ঞাসা করছে, যদি সে তোমার রোধের ভ্যালু যাই হোক না কেন, কোনটা বড় কোনটা ছোট, রোদের ভ্যালু যে সকলের সমান হতে হবে এমন কিছু নয়, যে রোদের ভ্যালু যাই হোক না কেন, যখন এটা শ্রেণীর সমবায় থাকবে তখন প্রতিটি রোধের মধ্যে দিয়ে একই কারেন্ট যাবে। এটা হচ্ছে তোমার শ্রেণী সমবায়ের একটা বৈশিষ্ট্য। এবং বোঝা গেল তো। যদি সমান্তরাল সমবায় থাকতো সেক্ষেত্রে ব্যাপারটা আলাদা, কিন্তু এখানে বলছে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কী হবে, প্রতিটি রোধের মধ্যে দিয়ে একই কারেন্টে যাবে। তো আশা করি বোঝা গেল। তো এখানে হবে অপশান এ, I1 = I2 = I3। 47 নম্বর কোয়েশ্চেন দেখো, 47 নম্বর কোয়েশ্চেনে কী আছে সেটা পড়ো। বলছে একটি তারের রোধের উষ্ণতা গুণাঙ্ক দেওয়া আছে 300 কেলভিন উষ্ণতায়, 300 কেলভিন উষ্ণতায় এর রোধ 1 ওহম হলে ওর কোন তাপমাত্রা এর রোধ 2 ওহম হবে। ঠিক আছে, উষ্ণতা গুণাঙ্ক দেওয়া আছে, আলফার ভ্যালু দেওয়া আছে 0.00125°C ইনভার্স। বলছে 300 কেলভিন উষ্ণতায়। তো 300 কেলভিনকে আমাদের প্রথমে সেলসিয়াস নিয়ে যেতে হবে। 300 কেলভিনকে সেলসিয়াস নিয়ে যেতে কী হবে তোমার, 300কে 273 দিয়ে বিয়োগ করতে হবে, এত ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে কত আসছে, 27°C। 27°C। তো 27°C উষ্ণতায় এর রোধ তোমার হচ্ছে 1 ওহম। 27°C উষ্ণতায়, তাহলে 1 = R0 1 প্লাস আলফার ভ্যালু দেওয়া আছে 0.00125 × 27। তো এখান থেকে আমাদের যে 0°C উষ্ণতায় যে R0 যে ভ্যালু, সেই ভ্যালুটা আমাদের আগে বার করে নিতে হবে। তো এখান থেকে আমরা কী লিখতে পারি, 1 প্লাস 0. সরি, হ্যাঁ, এখান থেকে R0 ভ্যালু কত আসে, R0 ভ্যালু আসে তোমার 1/1 প্লাস 0.00125 × 27। এটা হচ্ছে তোমার R0 ভ্যালু। তো R0 ভ্যালু আমরা পেয়ে গেছি। তো এবার আমাদের বার করতে হবে যে কোন তাপমাত্রায় রোধ 2 ওহম হবে। একেবারে 45 নম্বর কোয়েশ্চেনটা যেমন, এটাও একই কোয়েশ্চেন। তাহলে কোন তাপমাত্রায় এর রোধ 2 ওহম হবে, তাহলে 2 = R0। R0 হচ্ছে তোমার এটা 1/1 প্লাস 0.00125 × 27, 1 প্লাস আলফার ভ্যালু কত আসছে, আলফার ভ্যালু 0.00125 × t। এখান থেকে ক্যালকুলেশন করে আমাদের এই টি এর ভ্যালু বার করতে হবে। তো আমরা কি লিখতে পারি, 1 প্লাস 0.00125 × t = 2 × 1 প্লাস 0.00125 × 27। তো এখান থেকে টি এর ভ্যালু কত আসছে, তো 0.00125 × t = 2 × এই ক্যালকুলেশনটা আমাকে করে কত আসছে, ক্যালকুলেশন করে 1 প্লাস 0.00125 × 27, এটা আসছে তোমার
1 প্লাস 0.00127, এটা হচ্ছে তোমার 887/800। তো এটা তোমার এত -1। তো এখান থেকে আমার টি এর ভ্যালু বার করতে হবে। এটা ক্যালকুলেশন করলে কত আসছে দেখো, 2 ইন্টু 887/800, এর থেকে 1 মাইনাস, এটা আসছে তোমার 427/400। তো এখান থেকে আমার টি এর ভ্যালু হবে তোমার 427/400 ইন্টু 1/0.00125। এটাকে ক্যালকুলেশন করলে কত আসছে অ্যান্সার 0.00125। তোমার 584 এত ডিগ্রি সেলসিয়াস। তো 854 এত ডিগ্রি সেলসিয়াস। তো আমাদের অ্যান্সারগুলো দেখো অপশানে সব কেলভিনে আছে। তো এটাকে যদি আমরা 273 দিয়ে যোগ করে তাহলে আমাদের কেলভিনে পেয়ে যাব। তো 854 প্লাস 273 এত ডিগ্রি সি, এটাকে কত আসছে অ্যান্সার প্লাস 273 1127 ডিগ্রি সেলসিয়াস। কোনো অপশান মিলছে? হ্যাঁ, অপশান ডি মিলে গেল। তো আশা করি এই কোশ্চেনটা বোঝা গেল, আশা করি হ্যাঁ বোঝা গেল। একই কোশ্চেন তোমার 45 নম্বর কোশ্চেন আর যে 47 নম্বর কোশ্চেন, দুটোই একই কোশ্চেন, শুধু ভ্যালুগুলো একটু আলাদা করে দেওয়া। এবার 48 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, 48 নম্বর কোয়েশ্চেন বলছে যে একটি পরিবাহের রোধ T1 ডিগ্রি সি উষ্ণতায় R1, T2 ডিগ্রি সি উষ্ণতায় R2, তাহলে রোধের উষ্ণতা গুণাঙ্ক কি হবে? সিম্পল, R1 ইকুয়াল টু R01 প্লাস আলফা T1। T1 ডিগ্রি সি উষ্ণতায় কোশ্চেনে দেওয়া আছে T1 ডিগ্রি সি উষ্ণতায় রোধ হচ্ছে R1 এবং T2 ডিগ্রি সি উষ্ণতায় রোধ হচ্ছে R2 আলফা T2। এটা 1 নম্বর, এটা 2 নম্বর। এখন যদি আমরা 1/2 করি অর্থাৎ R1/R2 করি, তাহলে আমরা কি আসছে R0 কেটে যাচ্ছে, তাহলে 1 প্লাস আলফা T1 1 প্লাস আলফা T2। এখান থেকে আমাদের আলফার ভ্যালু বার করতে হবে। তো এখান থেকে কি আসছে R1 প্লাস R1 আলফা T2 ইকুয়াল টু R2 প্লাস R2 আলফা T1। তো আলফাগুলোকে এক সাইডে আনি, আর সরি এখানে একটা R1 হবে, R1 আলফা T2 মাইনাস R2 আলফা T1 ইকুয়াল টু R2 মাইনাস R1। তো এখান থেকে যদি আমরা আলফা কমন নেই তাহলে কি আসছে R1 T2 মাইনাস R2 T1 ইকুয়াল টু R2 মাইনাস R1। তো এখান থেকে আলফার ভ্যালু কত আসছে, আলফা ইকুয়াল টু R2 মাইনাস R1 বাই R1 T2 মাইনাস R2 T1। এটা কত নম্বর অপশান? এটা হচ্ছে তোমার অপশান বি। আশা করি বোঝা গেল কীভাবে আসছে। সিম্পল, এই রিলেশান দুটো আসলো, রিলেশান একটা দিয়ে ভাগ করে এখান থেকে আমরা আলফার ভ্যালু পেয়ে যাচ্ছি। 50 নম্বর কোশ্চেন বলছে একটি কার্বন রোধকের রোধ 10⁶ ওহম তৃতীয় বলয়ের বর্ণ কী হবে? তো আমাদের প্রথমে ওই যে কোন বর্ণে কি ভ্যালু সেগুলো আমাদের আগে মনে রাখতে হবে। তো সেটাকে আমরা কীভাবে মনে রাখি, বি রয় গেটস ব্যাক ভেরি গুড ওয়াইফ। বি রয় গেটস ব্যাক ভেরি গুড ওয়াইফ, মানে হচ্ছে বিবি রয় ভালো বউ ফিরে পাই। তো এর ভ্যালুগুলো কী কী হয়, 0 1 2 3 4 5 6 7 8 9। এবং কালারগুলো কী কী, এটা হচ্ছে ব্ল্যাক, এটা হচ্ছে ব্রাউন, এটা হচ্ছে রেড, এটা হচ্ছে অরেঞ্জ, এটা হচ্ছে ইয়েলো, এটা হচ্ছে তোমার গ্রিন, এটা হচ্ছে ব্লু, এটা হচ্ছে তোমার ভায়োলেট, এটা গ্রে এবং এটা হচ্ছে তোমার হোয়াইট। ঠিক আছে। তো যে কার্বন রোধকের কোনো সময় 4টে বর্ণ থাকে এবং কোনো সময় তোমার 5টা বর্ণ থাকে। বেশিরভাগ ক্ষেত্রে 4টে বর্ণ নিয়েই কার্বন রোধক তৈরি হয়।
আমাদের প্র্যাকটিক্যাল লাইফে মানে আমরা যখন প্র্যাকটিক্যাল করি তখন দেখি যে বেশিরভাগ চারটে বর্ণ নিয়েই তোমার কার্বন রোধক তৈরি হয়। তো এখানে বলছে 10⁶ হচ্ছে তোমার রোধের ভ্যালু, তাহলে তৃতীয় যে বর্ণ তার ভ্যালুটা কত হবে। তো আমাদের রোধের ভ্যালু কি আছে, a ইন্টু বি ইন্টু 10⁶ এ প্রথম বর্ণ, বি হচ্ছে সেকেন্ড বর্ণ, এ প্রথম বর্ণ, বি হচ্ছে সেকেন্ড বর্ণ এবং সি হচ্ছে যে তৃতীয় বর্ণ, সে তৃতীয় বর্ণে। তো আমাদের এখানে ভ্যালুটা কত আসছে, আর এর ভ্যালু কত দেওয়া, এখানে আর এর ভ্যালু দেওয়া 10⁶। তো প্রথমের ভ্যালু হচ্ছে 1, তাহলে 1-এর প্রথম যে রঙটা হচ্ছে ব্রাউন, ঠিক আছে, ব্রাউন গেল 0। তারপর হচ্ছে কালার হচ্ছে ব্ল্যাক, প্রথম হচ্ছে ব্রাউন, তারপর হচ্ছে ব্ল্যাক, এটা হচ্ছে তোমার ব্রাউন, এটা হচ্ছে ব্ল্যাক। তো আমাদের 10 চলে গেল, তাহলে আমাদের আর কত এখানে 10⁵, তাহলে আমাদের এখানে সি এর ভ্যালু 5 হওয়া দরকার। তাহলে 5 কার ভ্যালু, 5 এর হচ্ছে গ্রিন, জিএ যখন গ্রিন হচ্ছে তখন তাহলে গ্রিন বলতে সবুজ। তো তৃতীয় যে বর্ণ, তৃতীয় বর্ণের ভ্যালুটা কি হবে, এই হচ্ছে গ্রিন, তৃতীয় বর্ণের ভ্যালুটা হবে সবুজ। তাহলে এখানে অপশান কোন অপশান, এখানে অপশান হবে তোমার বি। আশা করি বোঝা গেল। এবারে পরের কোশ্চেনটা দেখো, পরের কোশ্চেনে কি বলছে, একটি রোধকের উপর বর্ণ সংকেত হিসাবে যে বর্ণের পটিগুলি পরপর মুদ্রিত আছে সেগুলি হলো বাদামি, কালো, সবুজ ও রূপালি। রোধের মান কত হবে, রোধকের মান কত হবে। তো এখানে কি বলছে, তো রোধের ভ্যালুটা কেমন আছে, a ইন্টু বি ইন্টু 10⁶c, ঠিক আছে। তো আমাদের প্রথম কালার কি বলছে, প্রথম কালার কোশ্চেনে কি বলছে, প্রথম কালার কোশ্চেনে বলছে ব্রাউন, বাদামির ক্ষেত্রে প্রথম, তাহলে এখানে 1 বসবে। পরের ক্ষেত্রে বাদামির পরে বলছে কালো বলতে তোমার ব্ল্যাক, মানে প্রথম কালারটা বসবে, তাহলে 0 ইন্টু 10⁶c। 3 নম্বর কালারটা কি বলছে, এখানে 3 নম্বর কালারটা বলছে সবুজ, 10⁵। এবারে 4 নম্বর যে কালার, 4 নম্বরটা কালার আমাদের নির্ণয় করে যে এরর, যে ত্রুটি, প্লাস মাইনাস কত % এরর। যদি তোমার এখানে রূপালি বর্ণ থাকে, যেমন এখানে বলছে রূপালি বর্ণ থাকলে যে এররটা থাকে সেটা হচ্ছে প্লাস মাইনাস 10%, ঠিক আছে। তো এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি 1 ইন্টু 10⁶ প্লাস মাইনাস 10%। তাহলে এখানে কোন অপশানটা হবে, এখানে অপশান সি। আশা করি বোঝা গেল কীভাবে হলো। পরের কোশ্চেনে দেখো, পরের কোশ্চেন কি বলছে, একটি কার্বন রোধকের উপর আঁকা 4টি বলয়ের রং যথাক্রমে লাল, সবুজ, কালো ও রূপালি রোধকের মান কত হবে। তো এবারে কি বলছে, এবারে প্রথম প্রশ্ন বলছে, দেখো কি 52 নম্বর কোশ্চেন কি বলছে, প্রথম বলছে যে প্রথম কালার কি, প্রথম কালার হচ্ছে লাল, রেডের ক্ষেত্রে হচ্ছে তাহলে 2, তারপরে হচ্ছে লালের পরে বলছে সবুজ, গ্রিনের হচ্ছে 5 ইন্টু 10⁻, কত 3 নম্বর কালার বলছে তোমার কমলা, অরেঞ্জের ক্ষেত্রে 10⁻³ প্লাস মাইনাস এররটা কত, এররের ক্ষেত্রে রূপালির ক্ষেত্রে এরর হচ্ছে প্লাস মাইনাস 10%, তাহলে এখানে কোন অপশানটা হবে, এখানটা হবে তোমার অপশান বি, 25 ইন্টু 10⁻³ প্লাস মাইনাস 10%, ঠিক আছে। তো কীভাবে হলো বোঝা গেল নিশ্চয়ই। এবারে 53 নম্বর কোয়েশ্চেন, 53 নম্বর কোয়েশ্চেনে কী বলছে দেখো, বর্ণ সংকেত যুক্ত একটি কার্বন রোধকের প্রথম 3টি নাটের রং নীল, কালো, হলুদ। তো কি বলছে, প্রথম বর্ণটা কি, আর এর ক্ষেত্রে প্রথম বর্ণটা কি, প্রথম বর্ণটা হচ্ছে তোমার নীলের ক্ষেত্রে ব্ল্যাক, ব্রাউন, রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, ব্লুর ক্ষেত্রে, নীলের ক্ষেত্রে প্রথম বর্ণটা বলছে তোমার নীল, তাহলে নীলের ক্ষেত্রে হচ্ছে 6, সেকেন্ড বর্ণটা হচ্ছে কালোর ক্ষেত্রে হচ্ছে 0 ইন্টু 10⁻, কত
3 নম্বর বর্ণটা বলছে তোমার হলুদ, ইয়েলোর ক্ষেত্রে হচ্ছে 4, এটা তোমার হচ্ছে আর এর ভ্যালু পেয়ে গেলাম, এটা হচ্ছে এত ওহম, এটা হচ্ছে আর এর ভ্যালু। এবার এখান থেকে আমাদের বার করতে হবে হচ্ছে প্রবাহ মাত্রা, কারেন্টের ভ্যালু, প্রবাহ মাত্রার ভ্যালু কত, এবং এখানে যে রোধকটি যে কত উচ্চের সাথে, কত ভোল্ট উচ্চের সাথে যুক্ত সেটা দেওয়া আছে যে 60 ভোল্ট উচ্চের সাথে যুক্ত। তাহলে আমরা কি জানি, ভি ইকুয়াল টু আইআর, ভি ইকুয়াল টু আইআর। তাহলে এখান থেকে আমরা আই এর ভ্যালু কত পাচ্ছি, ভি বাই আর। তাহলে ভি এর ভ্যালু গিভেন আছে 60, আর এর ভ্যালু কত আসছে 60 ইন্টু 10 টু দি পাওয়ার 4, তাহলে কত আসছে 60 কেটে আসছে, তাহলে 10 টু দি পাওয়ার -4 এত অ্যাম্পিয়ার। তো এটাকে আমরা কি লিখতে পারি, আচ্ছা এটাকে আমরা লিখতে পারি 0.1 ইন্টু 10 টু দি পাওয়ার -3 অ্যাম্পিয়ার। এটাকে আমরা কি লিখতে পারি 0.1 এত মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, 10 টু দি পাওয়ার -3 অ্যাম্পিয়ার ইকুয়াল টু 1 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আমরা লিখতে পাচ্ছি, তো এখানে কোন অপশানটা হবে, এখানে তোমার অপশান ডি হচ্ছে অ্যান্সার। এবার 54 নম্বর কোশ্চেনে কি বলছে, 54 নম্বর কোশ্চেনে বলছে মানবদেহে রোধের মান কী রকম ক্রমের হয়। মানবদেহের রোধের মান প্রায় 10 কিলোহার্টজের ওহমের, 10 কিলো ওহমের কাছাকাছি হয়। তোমাদের প্র্যাকটিক্যাল নিশ্চয়ই করবা, প্র্যাকটিক্যাল করার সময় যে তোমাদের যে থাকে মাল্টিমিটার থাকে স্কুলে, তখন তোমরা মাল্টিমিটার দিয়ে নিজের শরীরের রেজিস্ট্যান্সটা মেপে দেখতে পারো কত কেমন ভ্যালু আছে। তখন দেখবে 10 কিলো ওহমের কাছাকাছি আসবে। কারণ এক এক মানুষের ক্ষেত্রে এক এক রকম আসবে, কারণ এক এক মানুষের চামড়া এক এক রকম, সেই ভিত্তিতে একটু ডিফারেন্স আসতে পারে, কিন্তু প্রায় ওই 10 কিলো ওহমের কাছাকাছি ভ্যালুটা আছে। দেখবে যখন প্র্যাকটিক্যাল করবো তখন মাল্টিমিটার নিয়ে একবার মেপে দেখবো শরীরের রেজিস্ট্যান্সটা কত আছে, তখন ঠিক বুঝতে পারবো। তো এবার 55 নম্বর কোয়েশ্চেন দেখো, সেটা কি বলছে। 55 নম্বর কোয়েশ্চেন বলছে যে প্রতি মিটার দৈর্ঘ্যে 20 ওহম রোধ বিশিষ্ট একটি তারকে বাঁকিয়ে 10 সেমি বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র তৈরি করা হলো, তাহলে এ ও বি এর মধ্যে রোধ কত। তো 20 মিটার দৈর্ঘ্য 1 মিটার দৈর্ঘ্য একটা তারকের যে রেজিস্ট্যান্স, তার রেজিস্ট্যান্স হচ্ছে 20 ওহম, এবং ওই তারটাকে বেঁকিয়ে একটা তোমার বর্গক্ষেত্র তৈরি করা হলো, এবং বর্গক্ষেত্রে যে দুটি বাহু এ এবং বি তাদের মধ্যে যে রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্সটা আমাদের বার করতে হবে। তো কোশ্চেনে গিভেন কি আছে যে 1 মিটার দৈর্ঘ্যের, প্রতি মিটার দৈর্ঘ্য আছে মানে প্রতি মিটার দৈর্ঘ্য, তো ওটাকে মিটারকে যদি 1 মিটার মানে কি 100 সেমি, তাহলে 100 সেমি দৈর্ঘ্যের তারের রোধ হলো তোমার 20 ওহম। ঠিক আছে, কোশ্চেনে গিভেন আছে যে প্রতি মিটার দৈর্ঘ্যে 20 ওহম রোধ বিশিষ্ট একটা তারকে বেঁকিয়ে, তাহলে প্রতি মিটার মানে 1 মিটার তারের দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার যে তারের যে রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে তোমার 20 ওহম। তো 1 মিটার মানে কি 100 সেমি, তাহলে 100 সেমি দৈর্ঘ্যের তারের রোধ হলো 20 ওহম। এবার বলছে যে ওই তারটাকে বেঁকিয়ে একটা তোমার তৈরি করা হলো, একটা বর্গক্ষেত্র তৈরি করা হলো, এবং সেই বর্গক্ষেত্রে কি প্রতিটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে তোমার 10 সেমি, প্রতিটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে তোমার 10 সেমি। আমাদের বার করতে হবে যে এ এবং বি এর মধ্যে যে বিভব, এ ও বি এর মধ্যে যে তোমার কি রেজিস্ট্যান্সের ভ্যালুটা কত। তো আমাদের এই এ এবং এই বি বিন্দুর মধ্যে যে রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্সে আমাদের বার করতে হবে। তো আমাদের প্রতিটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি। তো আমাদের প্রথমে বার করে নেই যে 10 সেমি দৈর্ঘ্যে তারের রোধটা কত হবে। 10 সেমি দৈর্ঘ্যের জন্য যে তারের রোধ, সে তারের রোধটা কত হবে। তো 1 সেমি দৈর্ঘ্যে তারের জন্য রোধ হলো তোমার 20/100 ওহম। তো 10 সেমি তারের দৈর্ঘ্যের জন্য রোধ হবে তোমার 20 × 10/100 এত ওহম, তাহলে কত হবে 2 ওহম। মানে 10 সেমি দৈর্ঘ্যে তারের জন্য তার রোধ হবে, তারের রোধ হবে 2 ওহম। একইভাবে এই 10 সেমি বাদ দিয়ে বাকি যে 30 সেমি, ঠিক আছে, এই 10 সেমি, এই 10 সেমি, এই 10 সেমি, 30 সেমি তারের জন্য তারের রোধ কত হবে। 30 সেমি তারের জন্য রোধ হবে তোমার
30 সেমি দৈর্ঘ্যের তারের জন্য রোধ হবে 20 × 30/100, তাহলে 6 ওহম। এবার একটা জিনিস লক্ষ্য করো, আমাদের জিজ্ঞাসা করছে এ এবং বি বিন্দুর মধ্যে রোধটা কত হবে। এটাকে আমরা কি লিখতে পারি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই 10 সেমি তারের দৈর্ঘ্যের মধ্যে যে রোধ, সেই রোধটা হচ্ছে 2 ওহম। এটা হচ্ছে 2 ওহম। এ বি এবং এ 30 সেমি, এই 10 সেমি, এই 10 সেমি, এই 10 সেমি, এই 30 সেমি দৈর্ঘ্যের তারের জন্য রোধ হচ্ছে তোমার 6 ওহম। বোঝা গেল তো কি হচ্ছে? এই 2 সেমি তারের জন্য আমরা এই 10 সেমি তারের জন্য কতটা রোধ হচ্ছে, 10 সেমি তারের জন্য রোধ হচ্ছে তোমার 2 ওহম, এবং এই বাকি 30 সেমি, এই 10 সেমি, এই 10 সেমি, এই 10 সেমি, বাকি 30 সেমি দৈর্ঘ্য তারের জন্য যে রোধ হচ্ছে, সেই রোধের ভ্যালু হচ্ছে 6 ওহম। এবারে আমাদের বার করতে হবে এই এ এবং বি বিন্দুর মধ্যে যে তুল্য রোধ, সেই রোধের ভ্যালুটা কত। এবার এখানে দেখো যে 2 ওহম এবং 6 ওহম যে ভ্যালুটা, যে রেজিস্ট্যান্সটা আছে, সেটা দেখো সমান্তরাল সমবায় আছে। তাহলে এখান থেকে যে রোধের ভ্যালুটা হবে কী হবে, এখান থেকে রোধের ভ্যালুটা হবে 6 × 2/6 + 2 এত ওহম। তাহলে এতে কত আসছে, 12/8। এটাকে আমরা যদি 4 দিয়ে কাটাকুটি করি, 3/2 এত ওহম, বা = 1.5 ওহম। আশা করি ক্লিয়ার যে এ ও বি বিন্দুর মধ্যে, তাহলে এখানে রোধটা কত হবে, এ ও বি বিন্দুর মধ্যে রোধের ভ্যালু হবে তোমার 1.5 ওহম। আশা করি বোঝা গেল। 56 নম্বর কোয়েশ্চেন কি বলছে দেখো। 56 নম্বর কোয়েশ্চেন বলছে একই পদার্থটা একই পদার্থের 3টি তারের ভরের অনুপাত দেওয়া 1:3:5, অর্থাৎ m1 m2 m3 1:3:5। একই পদার্থের 3টি তারের ভরের অনুপাত 1:3:5 এবং সেগুলির দৈর্ঘ্যের অনুপাত কত দেওয়া আছে, L1 L2 L3 ইকুয়াল টু কত দেওয়া আছে, 5:3:1। তো আমাদের এখানে জিজ্ঞাসা করছে রোধের অনুপাত কত। এখন প্রতিটি তার যেহেতু একই উপাদান দিয়ে তৈরি, সেহেতু প্রতিটি তারের যে রোধাঙ্ক, সে রোধাঙ্কের ভ্যালু তোমার একই থাকবে। কারণ রোধাঙ্কর কিসের উপর নির্ভর করে, রোধাঙ্ক নির্ভর করে যে তারটি, যে পরিবাহী তারটি কি দিয়ে তৈরি, এবং প্রতিটা তার যেহেতু এখানে একই উপাদান দিয়ে তৈরি, সেহেতু এখানে তোমার রোধাঙ্কের মান একই থাকছে। এবং এখানে দেখো যে তোমাদের যে ভরের যে অনুপাত, যে ভরের অনুপাত 1:3:5, তাহলে এখানে তোমাদের যে আয়তনের অনুপাত 1:3:5 হবে। ঠিক আছে, V1 V2 V3 ইকুয়াল টু 1:3:5। এখন তারের আয়তন বলতে আমরা কি বুঝি, আমরা তারের আয়তন কিভাবে পাই, আমরা তারের আয়তন পাই তারের যে দৈর্ঘ্য ধরো L, তার সঙ্গে আমরা ওই তারের যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে যদি আমরা গুণ করি, তাহলে আমরা তারের আয়তন পাই। বুঝা গেল তো? তারের আয়তন আমরা কী হয়, তারের যে দৈর্ঘ্য তার সঙ্গে যদি আমরা তারের ক্ষেত্রফল সেটাকে গুণ করি, তাহলে আমরা তারের আয়তন পেয়ে যাই। তো তাহলে যদি আমাদের এখান থেকে ক্ষেত্রফল পেতে হয়, আয়তন থেকে ক্ষেত্রফল পেতে হয়, তাহলে জাস্ট আমরা আয়তনকে L দিয়ে ভাগ করব, তাহলে আমরা এখান থেকে কি পাবো, আমরা ক্ষেত্রফল পেয়ে যাব। আয়তনকে যদি আমরা L দিয়ে ভাগ করি, দৈর্ঘ্য দিয়ে ভাগ করি, তাহলে আমরা ক্ষেত্রফল A পেয়ে যাব, সেটা হচ্ছে πr²। ঠিক আছে, তো আমাদের এখানে আয়তনের অনুপাতটা কি, আয়তনের অনুপাত হচ্ছে 1:3:5। তাহলে এখান থেকে যদি আমরা ক্ষেত্রফলের অনুপাত বার করতে চাই, যে প্রতিটা তারের যে ক্ষেত্রফল তার যে অনুপাত, সেটা যদি আমরা বার করতে চাই, অর্থাৎ A1 A2 A3, তাহলে আমরা কি পাবো, এটা কি দেখলাম যে আয়তনকে আমরা লেন্থ দিয়ে, দৈর্ঘ্য দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে আমরা ক্ষেত্রফল পেয়ে যাই। তাহলে এটা কি হবে, 1/5:3:5/1। এটা কত আসছে, 1/5:1:5। এটা হচ্ছে তোমার ক্ষেত্রফলের অনুপাত।
বোঝা গেল তো? তো এবার আমাদের রোধের অনুপাত বার করতে হবে। এখন রোধ কীভাবে পরিবর্তিত হয়? রোধ ইজ ভ্যারিজাস টু এল বাই এ, দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সঙ্গে ব্যস্তানুপাতিক। তাহলে আমাদের যে রোধের যে অনুপাত, রোধের অনুপাতটা কত আসছে? ইকুয়াল টু লেন্থকে মানে এল অন বাই এ অন ইস টু এল টু বাই এ টু ইস টু এল থ্রি বাই এ থ্রি। এটা কত বললে কত আসছে? ইকুয়াল টু 1/5। তো এটাকে আমরা যদি 5 দিয়ে সব গুণ করে দেয় তাহলে আর অন ইন্টু আর টু ইস টু আর থ্রি, তাহলে এটা কী আসছে? 125 ইস টু 15 ইস টু 1। তাহলে এটা কত নম্বর অপশান? অপশান ডি। বোঝা গেল তো কীভাবে আসছে? যেখানে কোশ্চেনে গিভেন আছে ভরের অনুপাত এবং দৈর্ঘ্যের অনুপাত, এবং ভরের অনুপাত 1:3:5, তাহলে আয়তনের অনুপাত হচ্ছে 1:3:5। যেহেতু এটা একই উপাদান দিয়ে তৈরি, সেই জন্য তোমার ভরের অনুপাত যেহেতু 1:3:5, আয়তনের অনুপাতও তোমার 1:3:5 হবে। এখন আমরা যদি আমরা আয়তনকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করে দেই তাহলে আমরা ক্ষেত্রফল পেয়ে যাই। আয়তনকে যদি আমরা দৈর্ঘ্য দিয়ে ভাগ করে দেই, অর্থাৎ এই আয়তনকে যদি আমরা দৈর্ঘ্য দিয়ে ভাগ করে দেই তাহলে আমরা ক্ষেত্রফলের অনুপাত পেয়ে যাই। তাহলে এবার আর অন আর টু এবং আর কীভাবে দৈর্ঘ্য এবং প্রস্থের সাথে পরিবর্তিত হয়? দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক এবং ক্ষেত্রফলের সঙ্গে ব্যস্তানুপাতিক। তাহলে এখানে একইভাবে এখান থেকে পেয়ে যাচ্ছি ভ্যালুগুলো পুট করে যে কোন অনুপাতে পরিবর্তিত হচ্ছে, এই অনুপাতে তোমার ভ্যালুগুলো পরিবর্তিত হচ্ছে। আশা করি বোঝা গেল। এবার 40 নম্বর কোয়েশ্চেনে দেখো, 40 নম্বর কোয়েশ্চেন কী বলছে যে 1 গ্রাম তামাকে যথাক্রমে 1 সেমি এবং 2 সেমি মোটা তারে পরিণত করা হলো। বোঝা গেল তো? 1 গ্রাম একটি তামার তার, সেটাকে তোমাকে প্রথমে 1 সেমি এবং পরে 2 সেমি মোটা তারে পরিণত করা হলো। তাহলে তাদের দুটির রোধের অনুপাত কত? যেহেতু তাহলে এখানে প্রথমে 1 সেমি প্রথমে 1 সেমি একটা মোটা 1 সেমি দৈর্ঘ্য 1 সেমি দৈর্ঘ্য না 1 সেমি মোটা তার, এই 1 সেমিটা মোটা তার, আর পরে হচ্ছে 2 সেমি একটা মোটা তারে পরিণত করা হলো। তাহলে এখানে আমরা কি বলতে পারি যে তাদের যে ব্যাসার্ধের যে অনুপাত R1/R2 সেটা কী হবে? 1/2। প্রথমে 1 সেমি মোটা তার, পরে 2 সেমি মোটা তার, তাহলে তাদের ব্যাসার্ধের অনুপাত কী হচ্ছে? R1/R2 = 1/2। আশা করি বোঝা গেল। এবং আমরা ধরে নিচ্ছি তারটির প্রাথমিক দৈর্ঘ্য হচ্ছে L1 এবং পরে দৈর্ঘ্য হচ্ছে তোমার L2। ঠিক আছে? তো যেহেতু তামার তার এবং দুটো ক্ষেত্রেই একই উপাদান দিয়ে তারটি তৈরি করা হয়েছে, তাহলে তারের যে রোধাঙ্ক, সেই রোধাঙ্কের মান একই থাকবে, অর্থাৎ রোয়ের কোনো পরিবর্তন হবে না। তো প্রথম ক্ষেত্রে আমাদের যে রোধ R1 তার ভ্যালু কত হবে? রো ইন্টু L/π R1 তার হোল স্কোয়ার। আর দ্বিতীয় ক্ষেত্রে যে রোধের ভ্যালু তার কত হবে? রো ও ইন্টু L2/π R2 তার হোল স্কোয়ার। এবার একটা জিনিস এখানে লক্ষ্য করো যে একই তারকে প্রথমে 1 সেমি এবং পরে 2 সেমি মোটা তারে পরিণত করা হয়, সুতরাং তারের যে আয়তনের কোনো পরিবর্তন হচ্ছে না। ঠিকই তো? তারের যে আয়তন তার কোনো পরিবর্তন হয়। তাহলে আমরা কী লিখতে পারি? প্রাথমিক আয়তন ইকুয়াল টু অন্তিম আয়তন। তাহলে আয়তনকে আমরা কীভাবে লিখি? দৈর্ঘ্যকে যদি আমরা ক্ষেত্রফলের সাথে গুণ করি তাহলে আমরা আয়তন পাই। তাহলে এখান থেকে আমরা পাই কেটে যাচ্ছে, L1 ইন্টু R1 স্কোয়ার ইকুয়াল টু L2 ইন্টু R2 তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? R1 তার হোল স্কোয়ার বাই R2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু L2/L1। R1/R2 এর ভ্যালু কত? R1/R2 ভ্যালু 1/2। তাহলে আমরা এখানে R1/R2 এর হোল স্কোয়ার আছে, তাহলে এর ভ্যালুটা কত হবে? এর ভ্যালুটা হবে তোমার 1/4। তাহলে এটা কত আসে? এখানে L2/L1 R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার, এর ভ্যালুটা আসছে ইকুয়াল টু L2/L1 ইকুয়াল টু 1/4। আশা করি বোঝা গেল কীভাবে আসছে।
এবার দেখো, এবার আমরা কী করি, এর R1কে আমরা দিই 1 নম্বর সমীকরণ, R2কে দিলাম আমরা 2 নম্বর সমীকরণ। এখন আমরা 1/2 করব, 1/2 করে পাই R1/R2 ইকুয়াল টু রো L1 বাই পাই R1 তার হোল স্কোয়ার ইন্টু রো এটা L2, তাহলে পাই R2 তার হোল স্কোয়ার। এবার এখানে দেখো রো কেটে যাচ্ছে, পাই কেটে যাচ্ছে, এখানে কি আছে L1 বাই L2 ইন্টু R2 তার হোল স্কোয়ার বাই R1 তার হোল স্কোয়ার। এখন L1 বাই L2 ভ্যালু কত হবে, এখানে L2 বাই L1 আছে, তাহলে এর ভ্যালুটা কত আসছে, এর ভ্যালুটা আছে তোমার 4 ইন্টু R2 স্কোয়ার বাই R1 স্কোয়ার। মানে এটা কী আসছে দেখো, এটাকে যদি আমরা 1 দিয়ে ভাগ করে দিয়ে উপর নিচে, মানে R2 স্কোয়ার বাই R1 স্কোয়ার ইকুয়াল টু L1 বাই L2 ইকুয়াল টু 4। ঠিক আছে, তাহলে এখানে R2 স্কোয়ার বা R1 স্কোয়ার এখানে কত আসছে 4 ইকুয়াল টু 16। তাহলে R1 বাই R2 ইকুয়াল টু 16, তাহলে কত আসছে তোমার R1 ইজ টু R2 ইকুয়াল টু 16 ইন্টু 1। অপশান এ। দুটি রোধের অনুপাত কত হবে, দুটি রোধের অনুপাত হবে 16:1, অপশান এ। তো এই ভিডিওটা আমরা এই পর্যন্তই রাখছি। এর পরের ভিডিওতে আমরা রোধের সমবায় রিলেটেড যে এমসিকিউগুলো আছে সেই এমসিকিউগুলো সলভ করব। তো এই ভিডিওটা আমরা এই পর্যন্তই রাখছি। তো টাটা।